जी सर। जी सर। তো গতদিনের ক্লাসে আমরা 2A ইসেন্ট্রিসিটির প্রবলেম দেখছিলাম। গতদিনের ক্লাসে যে প্রবলেমটা করা হয়েছিল ওটা তোমাদের টেক্সট বইয়ের 2.20 যে প্রবলেমটা আছে এক্স্যাক্টলি সেম প্রবলেম। টেস্ট চ্যাপ্টারে টেস্ট 2 ছিল। এখানে যে প্রবলেমটা আছে আমাদের টেক্সট বইয়ের প্রবলেম এক্স্যাক্টলি সেম। এখানে অন্য আরেকটা কেসের যদি একটা প্রবলেম দেখি যেটা তোমাদের হোমওয়ার্ক এক্সারসাইজের মধ্যে হচ্ছে 5 নাম্বার হোমওয়ার্ক মানে লাস্ট যে প্রবলেমটা দেওয়া আছে ওটা হচ্ছে হার্ড কেসের সাথে ম্যাচ করবে। এখানটায় দেখো ইসেন্ট্রিসিটির ভ্যালু বলা নাই, ভার্টিক্যাল লোডের পাশাপাশি মোমেন্ট বলা আছে। এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ইএল বাই এল ইবি বাই বি এর রেশিও বের করা, ওখান থেকে হচ্ছে কেসগুলো চেক করা। আগের প্রবলেমে আমাদের জিওমেট্রি থেকে ডিরেক্টলি ইএল এর ভ্যালু বলা ছিল, আর এই প্রবলেমে দেখো ইএল এর ভ্যালু বলা নাই বা ইবি এর ভ্যালু হচ্ছে আমাদের বলা নাই। যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল লোড কত এবং হচ্ছে বোর্ড ডিরেকশনে আমাদের মুভমেন্ট কত। এত লোড আর মুভমেন্ট জানা আছে, ওখান থেকে আমরা ইসেন্ট্রিসিটির ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারি। এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের ইএল এবং ইবির ভ্যালুটাকে বের করা। সিম্পল ফর্মুলা মোমেন্ট সমান আমরা কি জানি লোড ইনটু ডিসটেন্স, সিএল এখানে ডিসটেন্সটাই আমাদের ইসেন্ট্রিসিটি আলটিমেট আকারে বলা আছে। মানে মোমেন্ট ইজ ইকুয়াল টু লোড ইনটু ডিসটেন্স, এটাকে এখানে আমরা হচ্ছে ইসেন্ট্রিসিটি বলতেছি। তাহলে এখানে ভার্টিক্যাল লোড বলা আছে কলাম লোড 5500, বি এর ডিরেকশনে মোমেন্ট বলা আছে 1375, আর এল এর ডিরেকশনে মোমেন্ট আছে হচ্ছে 2200। তাহলে এখান থেকে আমরা কি ইএল এর ভ্যালু এবং ইবি এর ভ্যালুটা কত সেটা ক্যালকুলেশন করতে পারি। এখানে আমরা ই সমান বলতে পারি আমাদের ইবি সমান হবে ml ডিভাইডেড বাই ইউ। এল এর ডিরেকশনে আমাদের মোমেন্ট আছে হচ্ছে 2200 আর লোড আছে 5500। একজন বের করো কত হয়। সিমিলারলি ইএল এর দিকে হচ্ছে আমাদের মোমেন্ট হচ্ছে 5500। প্রথমটা কত হয়? सर 0.4। 0.25। আগের প্রবলেমে আমাদের এটার মতো যদি চিন্তা করি ইএল আর ইবির ভ্যালু জিওমেট্রি থেকে বলা ছিল, অথবা বলতে পারি মোমেন্ট এবং লোডের রেসপেক্টে এই ভ্যালুটা অলরেডি ক্যালকুলেশন করে দেওয়া ছিল।
আর এটার ক্ষেত্রে মোমেন্টের ভ্যালু বলা আছে, লোডের ভ্যালু বলা আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, ইএল এর ভ্যালু কত আর ইবি এর ভ্যালু কত সেটা বের করা। তাহলে এখন এটার রেসপেক্টে আমরা রেশিওটা বের করতে পারি। এখানে ইএল এর ভ্যালু হচ্ছে আমাদের 0.25, আর এল এর ভ্যালু বলা আছে হচ্ছে আমাদের 2.5 মিটার। সিমিলারলি ইবি এর ভ্যালু হচ্ছে আমাদের 0.4, আর বি এর ভ্যালু বলা আছে হচ্ছে 2। তাহলে এই রেশিওর বেসিসে এখন আমরা কি কেস গুলো চেক করতে পারবো। তাহলে রেশিও কত হয় বের করো। স্যার 0.1। প্রথমটা 0.1, কাল পরেরটা এখন আমরা ইএল বাই এল আর ইবি বাই বি ওই রেশিও চেক করে এখন দেখতে হবে যে কোন কেসের সাথে আমাদের এই প্রবলেমটা স্যাটিসফাই করে। এই যে কেসগুলো ছিল, এক নাম্বার কেস হইতে হলে আমাদের ইএল বাই এল এর ভ্যালু কি 1/6 থেকে বড় হইতে হবে, তো আমাদের ভ্যালু কত 0.1। ঠিক আছে, এটা ওকে আছে, কিন্তু যাতে এন্ড বলছে এক পাশেরটা মিললে অন্য পাশেরটা না মিললে কেস ওয়ান। কেস টু যদি বলি ইএল বাই এল এর ভ্যালু বলছে কি 1/6 থেকে বড়, তাহলে আমাদের ভ্যালু হচ্ছে 0.1। 0.1 তো 1/6 থেকে বড় না। এটা মিলছে 0.1 থেকে ছোট। এন্ড বলা আছে যেহেতু একটা না কেস যদি আমরা চেক করি, কেস 3 তে বলছে যে ইএল বাই এল এর ভ্যালু 1/6 থেকে ছোট হবে, তাহলে আমাদের ইএল বাই এল কত 0.1, তাহলে এটা 1/6 থেকে ছোট। আর ইবি বাই বি বলছে 1/6 থেকে বড়, ইএল বাই এল মিলছে ইবি বাই বি 1/6 থেকে বড় আছে, আবার 0.5 থেকে ছোট আছে, তাহলে এখানে এটাও মিলছে। প্রবলেম কেস থ্রি। কেস থ্রি হইলে বলছে এরিয়া যেটা আছে ইফেক্টিভ এরিয়া ওটা হচ্ছে হাফ ইন্টু বি ওয়ান প্লাস বি টু এল। বি টু এ প্রাইম এখান থেকে পাইলে এ প্রাইম বাই এল, আর এল প্রাইম সমান হচ্ছে এল এর এরিয়া বের করতে হলে এখানে দরকার কি বি ওয়ান বাই বি টু। মানে বি ওয়ান বাই বি টু বের করার জন্য এখানে দেখো বলছে দ্য ম্যাগনিটিউড অফ বি ওয়ান বাই বি টু ক্যান বি 6.2। দিনেরটা বেসিক্যালি রিভার্স করতে পারো এটা। আমাদের এই রেশিওটা ছিল L1/L আর হচ্ছে L2/L, আর এখানে হচ্ছে G2/B B1/, 27 জায়গায় দেখো আমরা L1 L2 বের করছিলাম 6.27 থেকে, আর কেস 3 হইলে এখানে B এর ভ্যালু, তাহলে প্রসিডিউরটা সেম। আমাদের প্রবলেমের জন্য ইবি বাই বি এর ভ্যালু আমরা বের করছি 0.2,
তাহলে পয়েন্ট 2 থেকে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করব। তাহলে এটা দেখো হচ্ছে আমাদের পয়েন্ট 1 যেটা লাইন আছে সেটাতে দুই জায়গাতে ক্রস করছে। ক্রস করছে। প্রবলেমের জন্য ইবি বাই বি হচ্ছে 0.2। 0.2 এর রেসপেক্টে আমি হরিজন্টাল এই লাইনটা আমাদের পয়েন্ট 1 লাইন। সিমিলারলি এখানের এই লাইনটা হচ্ছে আমাদের কি পয়েন্ট 1 এর লাইন। পয়েন্ট 1 বলা আছে এখানে। পয়েন্ট 1 আর একটু বাম দিকে হবে। এখন আমরা এখান থেকে রিড করতে পারি যে এই ভ্যালুটা কত হয়। এটা দেখো পয়েন্ট 2 থেকে একটু ডান দিকে ক্রস করছে। এটা ক্রস করছে এইখানে। এটা মাঝামাঝি হইলে হয়তো কত পয়েন্ট 9 হয়তো। এই ডটেড লাইনের বাম পাশের গুলো কি বি2 বাই বি এর রেশিও, আর ডটেড লাইনের ডান পাশেরটা হচ্ছে আমাদের বি1 বাই বি এর রেশিও। এখান থেকে আমরা বলতে পারি যে বি1 বাই বি অ্যাপ্রক্সিমেটলি 0.85। 2 বাই বি সমান আমরা বলতে পারি দেখো পয়েন্ট 2 থেকে একটু ডান দিকে ক্রস করছে, তাহলে এটা পয়েন্ট 5 বলা যায়, 2.1 ও বলা যায়। এখন বি এর ভ্যালু আমাদের এখানে জানা আছে প্রবলেমের জন্য। এখান থেকে যদি আমরা এখানে 2 বসাই দিই তাহলে বি1 এর ভ্যালু পাবো, বি2 এর ভ্যালু। বি1 বি2 যখন আমি এই গ্রাফ থেকে পেয়ে যাব, এখন এই ফর্মুলাতে বসাই দিলে কি ইফেক্টিভ এরিয়া কত পাবো। ইফেক্টিভ এরিয়াকে লেন্থ আছে 2.5 মিটার, ওইটা দিয়ে ভাগ করলে ইফেক্টিভ উইডথ পাবো। আর এল প্রাইম যেটা আছে ওইটা কি এল এর সমান। তাহলে এতটুকু হয়ে গেলে দেন বাকি প্রসিডিউর আগের মতো এক্স্যাক্টলি সেম। শেপ ফ্যাক্টর, ডেপথ ফ্যাক্টর, ইনক্লিনেশন ফ্যাক্টর বের করতে হবে। তাহলে গত দিনেরটার জন্য আমাদের কেস ছিল 2, ওখান থেকে আমরা ইফেক্টিভ এরিয়া বের করলাম। তারপরে তারপরে কি শেপ ফ্যাক্টর ছিল, ডেপথ ফ্যাক্টর ছিল, আর হচ্ছে impact। তাহলে এখান থেকে যখন আমি বি1 বি2 পাবো, ওর কারেসপন্ডিং ইফেক্টিভ এরিয়া পাবো, উইডথ পাবো, লেন্থ পাবো, তাহলে ওইটা দিয়ে আমরা কি করবো, শেপ ফ্যাক্টর, ডেপথ ফ্যাক্টর এবং হচ্ছে impact ফ্যাক্টর বের করে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি ফর্মুলাতে বসাই দিলে ultimate bearing capacity। আগের প্রবলেমে সি 0 ছিল, এখানে দেখো সি এর ভ্যালু বলা আছে 75। তাহলে আমাদের বেসিক্যালি টোটাল ইকুয়েশন ওখান থেকে আমি গ্রোস অ্যালাউবল পাবো, ওখান থেকে সারচার্জ বাদ দিয়ে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে দিলে আমি কি নেট অ্যালাউবল ক্যাপাসিটি কত সেটা পাবো। তাহলে এখানে লোড বের করতে বলে নাই, নেট অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি কত এটাই কি বের করতে বলতেছে। ফর্মুলাতে বসাইলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি গ্রোস আলটিমেট। আমি নেট অ্যালাউবল চাই, আলটিমেট থেকে আমি কি করবো, সারচার্জটা বাদ দিব, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করব। এখানে আনসার দেয়া আছে, আনসারের সাথে ক্রস চেক করে মিলাইতে পারো। 1574। ইসেন্ট্রিসিটি ইসেন্ট্রিক্যালি লোডেড ফাউন্ডেশনের জন্য এই কটাই আমাদের প্রবলেম। তাহলে এখানে তোমাদের দেখবো হোমওয়ার্ক এক্সারসাইজে কিছু প্রবলেম দেয়া আছে, ওগুলো বাসায় সলভ করবা। একটা তো আমি বলে দিলাম, জাস্ট প্রসিডিউর অনুসারে ক্যালকুলেশন।
এখানটায় একটা প্রবলেম যদি দেখি যে মেয়রফের ইফেক্টিভ এরিয়া মেথড ইউজ করে এখানে কি বলছে নেট অ্যালাউয়েবল ক্যাপাসিটি কত সেটা বের করতে। তাহলে এখানে আমাদের লোড বলা আছে, মোমেন্ট বলা আছে, ওখান থেকে আমি ইসেন্ট্রিসিটি পাবো। যেহেতু এটা এক ডিরেকশনে তার মানে কি ওয়ান ওয়ে। তাহলে ওয়ান ওয়ে এর ক্ষেত্রে হইলে আমাদের কি বি, এখানে দেখো বি এর ডিরেকশনে বলা আছে, তাহলে বি প্রাইম সমান হবে কি বি মাইনাস 2e। মুভমেন্ট থেকে এখানে আমি ইসেন্ট্রিসিটি বের করবো, এটা বাদ দিলে আমি বি প্রাইম পাবো। আর এখানে দেখো এল প্রাইম কি বলছে স্কোয়ার ফুটিং, তার মানে এল প্রাইমের ভ্যালু যেটা আছে ওটা কি এল এর সমানই। এখন এখানে দেখো ওয়াটার টেবিল আছে, তাহলে ওয়াটার টেবিলের জন্য আমরা জানি যে বেসের উপরে যদি থাকে তাহলে আমাদের একটা কারেকশন হচ্ছে যখন আমরা কিউ বের করবো ওখানে আমাদের এই ডেপথে ইফেক্টিভ স্ট্রেসটা বের করতে হবে, আর যখন লাস্টের টার্মে বসাবো 0.5 এম গামা, তারপরে আমাদের আরো তিনটা ফ্যাক্টর আছে। গামাটা বেসিক্যালি হবে কি গামা প্রাইম। এটা কখন ছিল যখন ওয়াটার টেবিল আমাদের বেসের উপরে ছিল, তাহলে এখানে দেখো বেসের লেভেলে আছে ওয়াটার টেবিল, তাহলে এখানে কিউতে আর কোনো চেঞ্জ নাই বেসিক্যালি কি 1.2 মিটার। যখন বেস বা তার থেকে নিচে ছিল তখন আমরা এখানে গামার পরিবর্তে কি গামা প্রাইম ইউজ করতাম জেনারেল বেয়ারিং ক্যাপাসিটি ফর্মুলাতে। কিন্তু যখন আমরা মেয়ারহফের ফর্মুলা ইউজ করব সেই ক্ষেত্রে গামা বার ইউজ করতে হবে না, ওইটার পরিবর্তে জাস্ট গামা প্রাইম ইউজ করলেই। আমরা কি করবো ইফেক্টিভ বের করার জন্য গামা প্রাইম পাবো, সেই গামা প্রাইমটাই হচ্ছে ফর্মুলাতে পাবো। আর যদি ক্ষেত্রে হচ্ছে এতটুকু ভেরিয়েশন তোমার আসতে পারে যদি এ টু জেড চিন্তা করো। এতটুকু বুঝতে পেরেছিলেন সবগুলো যেখানে থাকে যেমন এখানটা দেখো ইসেন্ট্রিসিটির ডিরেক্টলি বলা হচ্ছে বলা আছে, যেমন এখানে এখানে বলছে যে ফাউন্ডেশনের টোটাল ডিস্টেন্স 5 ফিট, আর এই গ্যাস থেকে 2 ফিট অ্যাপ্লাই করছে। ইসেন্ট্রিসিটি আছে না, মানে সিজিটা আছে কোথায় মাঝামাঝি, মাঝামাঝি কোথায় 5 ফিট হয় মাঝামাঝি কত 2.5 ফিট। এক্সারসাইজ গুলো আসবো আগামী ক্লাসে। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে?
যেটা আছে সেটা তোমরা টেক্সট বইয়ের হচ্ছে 10 নাম্বার চ্যাপ্টারে পাবা ম্যাথ ফাউন্ডেশনের মধ্যে। এটা বেসিক্যালি আমাদের বেয়ারিং ক্যাপাসিটি অফ কম্বাইন্ড ফাউন্ডেশন। কম্বাইন্ড মাল্টিপল আমাদের হইতে পারে। যেমন ৩টা ক্যাটাগরি এখানে বলা আছে: রেক্টেঙ্গুলার, ট্রাপিজয়েডাল, স্ট্র্যাপ বা ক্যান্টিলিভার। পাশাপাশি ম্যাথ ফাউন্ডেশন আমাদের সিম্পল ক্রাইটেরিয়া যেটা ছিল যে ২টা কলাম বা তারও অধিক কলাম যদি কাছাকাছি থাকে, এক্ষেত্রে আমরা যদি ডিজাইন করতে যেয়ে দেখি যে একটা ফুটিংকে আরেকটা ফুটিং এইটা ওভারল্যাপ করে গেছে অথবা টাচ করে গেছে, এই ক্ষেত্রে আলাদা আলাদা ফুটিং ভাগ একসাথে কম্বাইন করেছে। সিলেকশনের ক্রাইটেরিয়া গুলো আমরা ক্লাসে ডিসকাস করছিলাম যখন ফাউন্ডেশনের টাইপ নিয়ে ডিসকাস করছিলাম। পাওয়ার পয়েন্টের স্লাইড শেয়ার দিতে যাচ্ছি, বাট শেয়ার আসতেছে না। পাওয়ার পয়েন্টের স্লাইড না হলে এখান থেকে দেখানো যাবে যে কি আছে। কম্বাইন্ড ফাউন্ডেশনের যদি আমরা ডিজাইন ক্রাইটেরিয়া চিন্তা করি, এখানে দেখো রেক্টেঙ্গুলার কম্বাইন্ড ফাউন্ডেশনের জন্য একটা ফিগার দেখানো আছে। ডিজাইন করার জন্য আমাদের যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে, যে এই রেক্টেঙ্গেলের যদি আমি সিজি চিন্তা করি তাহলে সিজি আছে কোথায়? এই ডিস্টেন্সটুকু যদি আমাদের এল হয় তাহলে এই দিক থেকে L/2, যদি আমাদের বি হয় তাহলে বি থেকে কি B/2। বেসিক্যালি এটা সিমেট্রিক্যালি যদি আমি ফোল্ড করি, এরকম মাঝামাঝি কোনো এক জায়গায় আমাদের কি এটার সিজিটা থাকবে। এখন কলাম থেকে যে লোড আসতেছে, এখানে দেখো এই পাশেরটা বলতেছে Q1 আর এই পাশেরটা বলতেছে Q2।
তাহলে রেজাল্টেন্ট কত বেসিক্যালি এটা সমান যদি আমরা আর বলি, তাহলে সামেশন অফ ফোর্স গুলাই বেসিক্যালি কি আমাদের রেজাল্টেন্ট। তাহলে এখানে ডাইমেনশনটা বা এরিয়াটা আমাকে এমন ভাবে চুজ করতে হবে যাতে এই রেজাল্টেন্ট ফোর্সটা ওই এরিয়ার সিজি দিয়ে আমাদের পাস করে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফাউন্ডেশনের নিচে যে স্ট্রেসের ডিস্ট্রিবিউশন আছে সেটা হচ্ছে ইউনিফর্ম হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ডিজাইন ক্রাইটেরিয়া। একটা রেক্টেঙ্গুলার হোক, ট্রাপিজয়েডাল হোক, ফাউন্ডেশন এমন ভাবে ডিজাইন করতে হবে যে রেজাল্টেন্ট ফোর্স যেই পয়েন্ট বরাবর অ্যাক্ট করবে, এরিয়াটা আমি এমন ভাবে অ্যাডজাস্ট করব যাতে এরিয়ার সিজি বা সেন্ট্রয়েডটা একই পয়েন্ট বরাবর পাস করে। তাহলে অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা হবে হচ্ছে ইউনিফর্ম। ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি যে একটা কলাম থেকে একশো কিলো নিউটন লোড আসতেছে, অন্য আরেকটা কলাম থেকেও 100 কিলো নিউটন লোড আসতেছে, দুটো যেহেতু সমান, রেজাল্টেন্ট বেসিক্যালি কি 200। তাহলে 200টা কাজ করবে কি এক্স্যাক্টলি L3 যেটা আছে ওইটার মাঝ বরাবর, মানে এই ডিস্টেন্সের মাঝ বরাবর আমাদের কি রেজাল্টেন্টটা কাজ করবে। তাহলে এখানে যদি আমি বাইরের দিকে যা দূরত্ব আছে এই পাশেও সেম দূরত্ব দেই, তাহলে দেখা যাবে কি এই লুপটা এরিয়ার সিজি দিয়ে পাস করবে। এখন সিনারিও যদি এমন হয় যে একটা কলাম থেকে 200 আসতেছে, আরেকটা কলাম থেকে 400 আসতেছে, সরি 100 আসতেছে, আরেকটা থেকে 400 আসতেছে, তাহলে রেজাল্টেন্ট 500, তাহলে রেজাল্টেন্ট দেখা যাবে কি 400-র দিকে সরে যাবে। এখান থেকে যা দূরত্ব হবে এখান থেকে দূরত্ব দেখা যাবে কি আরো কম। এরিয়া যদি আমি এটাই রাখি তাহলে দেখা যাবে সিজি এখানে, অথচ লুপ পাস করতেছে এই বরাবর। তাহলে রেজাল্টেন্টটাকে ডান দিকে সরাইতে হইলে আমি কি লেংথ যদি বাড়াই দিই এইদিকে, তাহলে দেখা যাবে কি রেজাল্টেন্ট আরো ডান দিকে সরে যাবে। কারণ কি টোটাল লেংথ যা আছে তার মাঝামাঝি রেজাল্টেন্ট কাজ করবে, তার মানে আমি লেংথ অ্যাডজাস্ট করে রেজাল্টেন্ট কি ডানে বামে যে কোনো দিকে সরাইতে পারবো। তাহলে টার্গেট ওইটাই থাকবে যে রেজাল্টেন্ট কোন বরাবর পাস করতেছে ওইটা বের করব। তাহলে একটা অ্যাজ থেকে রেজাল্টেন্টের যা দূরত্ব হবে এখানের ডিস্টেন্সটাও দিই। ট্রাপিজয়েডের ক্ষেত্রেও সেম কাজটা করা যাবে। যেখানে ট্রাপিজয়েড যদি চিন্তা করো এদিকে যেহেতু উইথ বড় এদিকে কম, তাহলে ট্রাপিজয়েডের সিজি দেখা যাবে কি মাঝামাঝি না, এখানে কোনো এক জায়গায় কাজ করবে। তাহলে আমি বি এর ভ্যালু যদি বড় করতে থাকি তাহলে দেখা যাবে সেন্ট্রয়েড এদিকে সরবে, আর বি এর ভ্যালু যদি ছোট করতে থাকি সেন্ট্রয়েড দেখা যাবে কি ডান দিকে সরবে। তাহলে B1 B2টাকে এখানে আমাকে অ্যাডজাস্ট করে সিজিটাকে ডানে বামে সরাইতে হবে এমন ভাবে যাতে রেজাল্টেন্ট ফোর্সটা ওই এরিয়ার সিজি দিয়ে হচ্ছে পাস করে। তাহলে এখানে কখন আমি কোনটা সিলেক্ট করব সেটার জন্য যদি ওইখানে স্পেসিফিক ক্রাইটেরিয়া বলা নাই, বাট আদার টেক্সট বইয়ের যদি রেফারেন্স দেখো ওখানে বলা আছে যে কখন আমি রেক্টেঙ্গুলার নিব, কখন আমি ট্রাপিজয়েডাল নিব, অথবা কখন আমি স্ল্যাব বা ক্যান্টিলিভার। রেক্টেঙ্গুলার আমি তখনই সিলেক্ট করব যখন বোথ ডিরেকশনে অথবা যে কোনো এক ডিরেকশনে আমি লেংথ বাড়াইতে পারবো। যেখানে দেখো বলা আছে প্রপার্টি লাইন, তার মানে কি এই পাশটা ফিক্সড আর বাড়ানো যাবে না এল, কিন্তু আমি এই ডিরেকশনে যে কোনো ডিস্টেন্স পর্যন্ত বাড়াইতে পারবো। কন্ডিশন যদি এমন হয় যে এইদিকেও আমি বাড়াইতে পারবো অথবা দুই দিকেই বাড়াইতে পারবো, তখন আমরা সিলেক্ট করবো হচ্ছে রেক্টেঙ্গুলার টাইপ। তখন সিজিটাকে অ্যাডজাস্ট করা সহজ হবে। ট্রাপিজয়েড কখন সিলেক্ট করব যখন আমরা লেংথ বাড়াইতে পারবো না,
বাট উইথকে অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে এখানে দেখো প্রপার্টি লাইন বলা আছে, যদি এরকম হয় যে এইদিকেও বাড়ানো যাবে না, এদিকেও ফিক্সড, বাট আমি B1 এর ভ্যালু আর B2 এর ভ্যালুটা হচ্ছে ছোট বড় করতে পারবো, যেখানে L এর ভ্যালুটা ফিক্সড। তাহলে ওই ক্ষেত্রে আমাদের ট্রাপিজয়েডাল কম্বাইন্ড ফুটিংটা হচ্ছে প্রপোর্শন করা ইজি। থার্ড ক্যাটাগরি যেটা আছে ক্যান্টিলিভার ফুটিং, সো এটা পার্টিকুলার ইউজ করা হচ্ছে একটা ইন্টেরিয়র ফুটিং এর সাথে এক্সটেরিয়র ফুটিং কে হচ্ছে কানেক্ট করার জন্য, অথবা বলতে পারি আমরা যে এক্সটেরিয়র ওয়ালকে ইন্টেরিয়র ফুটিং এর সাথে কানেক্ট করার জন্য। তাহলে এটার জন্য সিলেকশনের জন্য যে দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে সয়েল, যে সয়েলের উপর আমি ফাউন্ডেশনটা তৈরি করবো ওইটার বেয়ারিং ক্যাপাসিটিটা হাই হইতে হবে, আর দ্বিতীয় যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ডিস্টেন্সটা বেশি হইতে হবে, একটা ফুটিং থেকে অন্য ফুটিং এর দূরত্বটা হচ্ছে বেশি হইতে হবে। অ্যাপ্রক্সিমেটলি একটা রেঞ্জ বলা আছে, সেটা হচ্ছে 25 ফিট। 25 ফিট, তার থেকে কম হইলেও আমরা ইউজ করতে পারবো, বাট একটা টেন্টেটিভ এখানে বলা আছে যে একটা কলাম থেকে আরেকটা কলাম থেকে 25 ফিট দূরে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ক্যান্টিলিভারটা সুইটেবল। এই রিলেভেন্ট তোমাদের টেক্সট বইয়ে প্রবলেম সেকশনে প্রবলেম দেওয়া নাই, বাট এক্সাম্পল সেকশনে হচ্ছে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে 10.1 দেখো হচ্ছে রেক্টেঙ্গুলার একটা ফাউন্ডেশনের জন্য প্রবলেম আছে। যদি এটা ফিগারটা এখানে দেওয়া নাই, বলতেছে রেফার টু ফিগার 10.1। তাহলে একটা কলাম থেকে দেখো লোড আসতেছে 400 কিলো নিউটন, একটা কলাম থেকে 500 কিলো নিউটন, আর নেট অ্যালাউবল ক্যাপাসিটি বলা আছে সয়েলের 140 কিলো নিউটন/মিটার স্কোয়ার, L3 বলা আছে 3.5, আর L2 বলা আছে হচ্ছে 1.5। বলছে ডিটারমিন দ্য সাইজ অফ দ্য রেক্টেঙ্গুলার কম্বাইন্ড ফুটিং। তাহলে 400 × 500 900 কিলো লোডকে ট্রান্সফার করতে হলে কতটুকু আমাকে এরিয়া প্রোভাইড করতে হবে। তাহলে 10.1 এর রেসপেক্টে যদি আমরা দেখি, এখানে Q1 এর ভ্যালু বলা আছে 400, Q2 এর ভ্যালু বলা আছে আমাদের 500 হবে, ডিভাইডেড বাই সয়েলের প্রেসার কিউ। তাহলে এখানে লোড ট্রান্সফার করতে হবে 400 প্লাস 500 900, আর সয়েলের প্রেসার বলা আছে 140। তার মানে 900 কিলো নিউটন/মিটার, 900 কিলো নিউটন লোড ট্রান্সফার করতে হলে আমাদের এরিয়া প্রোভাইড করতে হবে 6.43 মিটার স্কোয়ার অ্যাট লিস্ট। এতটুকু আমার টোটাল এরিয়া।
এখানে বলছে লোকেশন অফ রেজাল্টেন্ট। তাহলে আমাদের ফান্ডামেন্টালটা কি ছিল ডিজাইনের, যে এই এস থেকে শুরু করে রেজাল্টেন্ট আমাদের যত দূরে কাজ করবে আর যে এরিয়াটা আমি প্রোভাইড করব সেটার সিজিটা এক্স্যাক্টলি সেম ডিসটেন্স দিতে হবে। এটা যেহেতু একটা রেক্টেঙ্গুলার এরিয়া, লেন্থ হচ্ছে এল, তাহলে সিজিটা কাজ করবে এল বাই, আর রেজাল্টেন্ট কত দূরে কাজ করবে এখানে সাইড থেকে আছে এল টু, আর এটার সাথে যদি আমরা এক্স যোগ করি তাহলে আমরা রেজাল্টেন্ট পর্যন্ত দূরত্ব কত এই এস থেকে এক্স এর ভ্যালু কত। আমি যদি কিউ ওয়ান এর রেসপেক্টে মুভমেন্ট নেই তাহলে এক্স এর ভ্যালু পাবো, কিউ ওয়ান এর রেসপেক্টে মুভমেন্ট নিলে এটার দূরত্ব হচ্ছে এক্স, আর একটা রুট আছে আমাদের কিউ টু, এটার দূরত্ব কত এল। কিউ ওয়ান এর রেসপেক্টে মুভমেন্ট নিলে এক্স ইকুয়াল প্লাস কিউ টু আর এল, ওখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। এখানে রেজাল্টেন্ট কত দূরে আছে এটাই বের করছে। কিউ টু হচ্ছে এত দূরে আছে, আর এক্স হচ্ছে কিউ ওয়ান কিউ টু হচ্ছে আমাদের সিম্পলিফাই করে এই যদি 400 হইতো তাহলে লিখতে পারতাম 7। এখন যদি আমাদের ইউনিফর্ম স্পেস ডিস্ট্রিবিউশন হইতে হয় তাহলে এল বাই টু হইতে হবে, এল টু প্লাস এক্স এর সমান। কতটুকু এস থেকে কতটুকু আছে প্লাস হচ্ছে এক্স, তাহলে এই এস থেকে এতটুকু ডিস্টেন্স আর যে এরিয়াটা প্রোভাইড করতেছি সেটা অর্ধেক সমান হয়, তার মানে এল টু এল বাই টু আর এল টু প্লাস এক্স যদি সমান লিখতে হয় তার মানে এই রেজাল্টটা পাস করতেছি। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হইতে হলে ওই দুটো সমান হতে দরকার এল1 সমান আমরা জানি সমান টোটাল লেন্থ দিতে হবে 6.9, আর ডান দিকের কলামের বাইরে আমাকে 1.9 মিটার বানাইতে হবে। সেটা
Yes, sir. Yes, sir. Present, sir. 5. Present, sir. 9-5 present, sir. Sir, 039. Three. 093. 101. Yes, sir. Sir, 231 base 1033. 103. Sir, 222 batch আর 1095. 101 কি আছে? 101